ব্যতিচার শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলে, এটা কি তোমরা একটু উদ্ধার করতে পারছো কোনোভাবে? কারো এটা আয়ত্তে আসছে? কেউ বুঝে সুঝে কোনো কিছু লিখতে পারছো? কেউ পড়ো নাই? পড়ে কি হবে স্যার, দরকার কি, এখন তো পড়াবে, আমাদের পড়ে আর কি হবে। আচ্ছা, ওখানে তাহলে একটু দেখো যে বিষয়গুলো কি। আমরা যদি গত দিনে আমরা যা যা পড়েছি সেখানে কি আমাদের তেমন কোনো প্রবলেম আছে, না আমরা মোটামুটি পারছি সবকিছু ঠিক করতে? স্যার ম্যাথ 2টা প্রবলেম ছিল অনুশীলনী? জি স্যার, 13 নম্বর আর 16 নম্বর। 13 নম্বর আর 16 নম্বর। আচ্ছা, আর থিওরি মোটামুটি সূত্রগুলো সব আয়ত্তে নিতে পেরেছি নাকি? ওগুলো কিন্তু বারবার লিখে সবকিছু বুঝাই টুঝাই তারপরে নিতে হবে। আচ্ছা, তাহলে বাকি থিওরি দুটো আমরা একটু শেষ করে দিই, তারপর আমরা প্রবলেম গুলোতে যাব। তাহলে ব্যতিচার, আলোর ব্যতিচার শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে, বা এখানে শক্তি সংরক্ষণশীলতার নীতি লঙ্ঘিত হয় না। এটা আমরা কিভাবে অ্যানালাইসিস করতে পারি? তুমি মনে করো আলোক তরঙ্গ, তাহলে ব্যতিচার কখন হয়? তোমরা কি দেখেছো? দুইটা তরঙ্গ উপরিপাতিত হবে, তারপরে তো ব্যতিচার সৃষ্টি হবে, না তার আগে সৃষ্টি হবে? দুইটা তরঙ্গ যদি উপরিপাতিত হয় দেন ব্যতিচারটা সৃষ্টি হবে। তাহলে এখানে দেখা গেছে যে সুসংগত উৎস থেকে দুইটা তরঙ্গ যায়, তরঙ্গ যে চলার পথে যখন তারা মিলিত হয় তারা সমদশায় এবং বিপরীত দশায় পর্যায়ক্রমে মিলিত হয়। ওই যে শব্দের উপরিপাতনের মতো, সেখানে যেরকম সুস্পন্দ নিস্পন্দ তোমরা পেয়েছিলা, তাহলে এরকম যখন সমদশায় মিলিত হয় ঠিক তারপরেই আবার বিপরীত দশায় মিলিত হয়। ওখানে ছিল শব্দ তরঙ্গ, আর এখানে হলো তোমার আলোক তরঙ্গ। যখন তারা সমদশায় মিলিত হয় সেই জায়গাটা উজ্জ্বল, মানে সেই জায়গার উজ্জ্বলতা বেড়ে যায়। আর যখন বিপরীত দশায় মিলিত হয় তখন সেই জায়গার উজ্জ্বলতা হ্রাস পায়, দ্যাট মিনস অন্ধকার হয়ে যায়। এই বিষয়গুলো আমরা ওই শব্দের ওর সাথে মিল রেখে বলতে পারি। তাহলে তুমি যদি পরপর 4টি বিন্দু নাও, কোনো একটা জায়গায় দুইটা তরঙ্গ যাচ্ছে যে উপরিপাতিত হচ্ছে আলোক তরঙ্গ, তুমি যদি 4টা বিন্দু নাও, 4টা বিন্দুর ভিতরে তুমি কি কি পাবা? পরপর 4টা বিন্দু নিলে তোমরা বলতে পারো তাহলে ওই যে দুইটা সোর্স থেকে যে আলোক রশ্মি আসে তারা এই 4টা পয়েন্টে কিভাবে তারা মিলিত হবে পর্যায়ক্রমে, এটা বোঝা যায় না? যে প্রথম পয়েন্ট, তুমি যে 4টা পয়েন্ট ধরলা, এই 4টা পয়েন্টের ভিতরে প্রথম পয়েন্টে যদি তারা সমদশায় মিলিত হয়, দ্বিতীয় পয়েন্টে তারা কি দশায় মিলিত হবে? নিঃসন্দেহে বিপরীত দশায় মিলিত হবে। এরপরে আবার কিসে মিলিত হবে? সমদশায়। তারপরে আবার কিসে মিলিত হবে? বিপরীত দশায়। কারণ তুমি যখন পর্দার উপরে পেয়েছো, কি পেয়েছো? একটা কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা পেয়েছিলাম। তারপরে উপর নিচে তুমি পর্যায়ক্রমে কি পেয়েছো? পর্যায়ক্রমে তুমি পেয়েছো অন্ধকার, আলো, অন্ধকার, আলো, অন্ধকার, আলো।
তার মানে অন্ধকার বিপরীত দশায় মিলিত হওয়া, আলো সমদশায় মিলিত হওয়া, আবার অন্ধকার বিপরীত দশায় মিলিত হয়। তাই এই পর্যায়ক্রমে এই ঘটনাগুলো ঘটতেছে। তাহলে আলোর ব্যতিচারে দেখা যাচ্ছে যে এই দুইটা সোর্স থেকে যখন একই রকম বিস্তারের, একই রকম তরঙ্গ দৈর্ঘ্যের, একই রকম কম্পাঙ্কের আলোক রশ্মি এসে পরস্পরের উপরে আপতিত হয়, তখন তারা পর্যায়ক্রমে এভাবে সমদশায় বিপরীত দশায়, সমদশায় বিপরীত দশায় মিলিত হয়। তাহলে আমরা যে শক্তির সংরক্ষণশীলতার নীতি এখানে ব্যাখ্যা করতে চাই বা প্রমাণ করতে চাই, আসলে ঘটনাটা কি? তাহলে তোমাকে কি ঘটনা ব্যাখ্যা করতে হবে বা কি প্রমাণ করতে হবে? তাহলে তুমি তুমি কি দেখো? নরমালি শক্তির সংরক্ষণশীলতার নীতিতে তোমরা কি দেখো? তোমরা দেখো যে ঘটনা ঘটতেছে। তাহলে ঘটনা ঘটার আগের মোট শক্তি আর ঘটনা ঘটার পরের মোট শক্তি, এর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এই শক্তির পরিমাণগুলো সমান থাকবে। সিচুয়েশন, তোমরা যখন শক্তির সংরক্ষণশীলতার নীতি দেখো যে তোমার যেখানেই যাচ্ছে যে কোনো একটা জায়গায় ঘটনা ঘটার আগে কোনো একটা বিষয়ের যখন মোট শক্তি থাকে, যখন ঘটনাটা ঘটে তখন ওই শক্তিগুলো যখন অন্য বিভিন্ন দিকে কনভার্ট হয়ে যায়, তখন ওই কনভার্ট ওয়ালা শক্তিগুলো যদি সব একত্রিত করো, তাহলে যা পাওয়া যাবে তা ওই ঘটনাটা ঘটার আগের মোট শক্তির সমান। আমরা এরকম ঘটনাই আমরা দেখেছি যে এখানেও তুমি দেখতেছো যে কোনো একটা জায়গায় তুমি বল প্রয়োগ করলে, তাই তুমি যে শক্তিটা দিছো, বল প্রয়োগ করার সাথে সাথে তোমার শক্তিটা নাই, তুমি শক্তিটা ওখানে দিছো। তাই তুমি কোনো কিছুর উপরে বল প্রয়োগ করে তুমি তাকে গতিশীল করলা। তাহলে যখন তুমি একটা বস্তুর উপরে বল প্রয়োগ করলা, বস্তুটা স্থির ছিল, তুমি বল প্রয়োগ করছো, বল প্রয়োগ করার পরে তুমি স্থির হয়ে গেলা, বস্তুটা গতিশীল হয়ে গেল। তার মানে কি, তোমার শক্তিটা মনে হচ্ছে আপাত দৃষ্টিতে যে ধ্বংস হয়ে গেছে বা বেনিশ হয়ে গেছে, আসলে তো যায় না। সে কি হয়েছে, তোমার ওই শক্তিটা অন্য শক্তিতে রূপান্তরিত হয়েছে। তাহলে এই ঘটনার আগের যে শক্তি আর ঘটনার পরের শক্তি, এই টোটাল শক্তি কি থাকবে? সমান থাকবে। এই তো শক্তির সংরক্ষণশীলতার নীতি। তাই এখানেও যদি তুমি ব্যতিচারের ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতার নীতি প্রমাণ করতে চাও, তাহলে তোমার এখানে তো ঘটনা ঘটার আগে আর ঘটনা ঘটার পরে দুইটা স্টেপ তোমাকে চিন্তা করতে হবে। তুমি একটু জায়গাটা ক্লিয়ার করো, তাহলে তোমার কিন্তু বিষয়টা বুঝতেও সহজ, লিখতেও সহজ। তাহলে এখানে ঘটনা ঘটার আগে আর ঘটনা ঘটার পরে, ঘটনা ঘটার আগে মানে কি? আগে মানে হলো তরঙ্গগুলা আসতেছে, তারা উপরিপাতিত হয়েছে। উপরিপাতিত হওয়ার পরে, তাহলে বিষয়টা হলো উপরিপাতিত হওয়ার আগে আর উপরিপাতিত হওয়ার পরে। এই জিনিসটা তোমার এখানে কনসিডার করতে হবে যে উপরিপাতিত হওয়ার আগে আর উপরিপাতিত হওয়ার পরে। তাহলে উপরিপাতিত হওয়ার আগে দুইটা তরঙ্গ যাচ্ছে, দুইটা তরঙ্গ যাচ্ছে। তাহলে তুমি যখন এখান থেকে যদি বিষয়টা এরকম চিন্তা করো যে তোমার এখানে যে এ বিস্তারের দুটি আলোক তরঙ্গ, কারণ আমরা কি বলেছি যে আলোক তরঙ্গগুলো বের হবে এই সোর্স থেকে, S1 S2 উভয় তরঙ্গেরই কি থাকবে? বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক সমান থাকবে। তাহলে তোমার এই দুইটা সোর্স থেকে যে দুইটা আলোক তরঙ্গ বের হচ্ছে, তাদের বিস্তার মনে করো এ, বিস্তার এ। তাহলে এই এই তরঙ্গের বিস্তার হয়, এই তরঙ্গের বিস্তার হয়, এ ধরা যায়। তাহলে মনে করি এর বিস্তারের, দেখো লেখাটা তোমাদের এভাবে উচিত যে মনে করি এ বিস্তারের দুটি তরঙ্গ, মানে অগ্রগামী তরঙ্গ কোন একটি মাধ্যমের মধ্য দিয়ে চলমান অবস্থায় আছে, কোন একটা মাধ্যমের মধ্য দিয়ে চলমান অবস্থায় আছে। তাহলে
তুমি এখানে চিন্তা করবা কি শক্তি, তাহলে মূলত আলোক শক্তি, ঘটনাটা হলো আলোক শক্তির বিষয়, যেহেতু আলোক তরঙ্গ, তাহলে আলোক শক্তির যে বিষয়, আলোক শক্তি আর তীব্রতা ইকুইভ্যালেন্ট। তার মানে হইলো তোমার উপরিপাতনের আগের আলোক শক্তি, উপরিপাতনের পরে আলোক শক্তি, অথবা উপরিপাতনের আগে তীব্রতা আর উপরিপাতনের পরে তীব্রতা সমান থাকলেই শক্তির সংরক্ষণশীলতার নীতি প্রমাণিত হয়। তাহলে আলোক শক্তি অথবা আলোক তীব্রতা তুমি যেটা প্রমাণ করে আনো, তাহলে তুমি এখন যখন এই যে প্রথম তরঙ্গ ওটা তো লিখে নিচ্ছ, তাহলে প্রথম তরঙ্গ যখন এরকম 4টা বিন্দুতে সে যায়, তাহলে এই 4টা বিন্দুতে এই তরঙ্গের বিস্তারে, ঠিক আছে, আবার এই তরঙ্গের বিস্তারে, আবার এই তরঙ্গে মানে ওই একই তরঙ্গের এই বিন্দুতে বিস্তারে, তাহলে 1 2 3 4, তাহলে এই যে 4টা বিন্দু আমরা বিবেচনা করেছিলাম, 4টা বিন্দুতে এই প্রথম তরঙ্গের বিস্তার হইলো, মানে যেহেতু ওই তরঙ্গই, তাহলে এ বিস্তার নিয়ে গেছে প্রত্যেকটা বিন্দুতেই তার বিস্তার হইলো এ। তাহলে এই বিন্দুতে তার তীব্রতা কি? I is proportional to a square। আমরা জানি আলোক তরঙ্গের তীব্রতা এই প্রথম বিন্দুতে I is proportional to a square। তাহলে I equals to কি হবে? K into a square। দ্বিতীয় বিন্দুতে তার তীব্রতা কত? সেটাও হইলো I equals to K a square। তাহলে এইটা মনে করো I1, এইটা I2। তৃতীয় বিন্দুতে তার তীব্রতা বিস্তার মানে তীব্রতাটা কত? I3 equals to K into a square। চতুর্থ বিন্দুতে I4 equals to K into a square। তাহলে এই তরঙ্গটার একদম সেপারেট আলাদা বিস্তার হইল, মোট বিস্তার কত? মোট বিস্তার হইল এইটার জন্য I প্রাইম equals to 4K a square। একদম আমরা সেপারেট চিন্তা করতেছি। আবার যখন ও এই দ্বিতীয় সোর্স থেকে এই তরঙ্গটাও যখন আলাদাভাবে যদি এই 4টা বিন্দুতে চিন্তা করে থাকো তারও বিস্তারে, সুতরাং এই 4টা বিন্দুতে তার মোট তরঙ্গ মানে মোট তীব্রতা কত হবে? তাহলে প্রথম তরঙ্গের এই 4টি বিন্দুতে মোট তীব্রতা এটা, দ্বিতীয় তরঙ্গের 4টি বিন্দুতে মোট তীব্রতা কত হবে সেটাও 4K a square। 4K a square। অতএব উপরিপাতনের আগে উৎসদয় হতে নির্গত তরঙ্গদ্বয়ের মোট তীব্রতা, মোট তীব্রতা কত? মোট তীব্রতা ইকুয়ালস টু 8K a square। এই হইল তোমার উপরিপাতনের আগে আমি সেপারেটলি চিন্তা করেছি। তাহলে এই জিনিসটা তোমরা বুঝছো কিনা এবং এইটুক পর্যন্ত তোমরা সাজাই লিখতে পারবা কিনা? যে মনে করি দুটি উৎস থেকে একই বিস্তারের দুটি সুসংগত উৎস থেকে একই বিস্তারের দুটি তরঙ্গ কোন একটি মাধ্যমের মধ্য দিয়ে চলমান অবস্থায় আছে। তাহলে মাধ্যমের যে কোনো 4টি বিন্দুতে পরপর যে কোনো 4টি বিন্দুতে যে মাধ্যমের মধ্যে পরপর যে কোনো 4টি বিন্দুতে আলোক তরঙ্গদ্বয়ের আলাদা আলাদা তীব্রতা, আলাদা আলাদা মোট তীব্রতা I প্রাইম ইকুয়ালস টু 4K a square এবং I ডাবল প্রাইম ইকুয়ালস টু 4K a square। অতএব তরঙ্গদ্বয়ের উপরিপাতনের পূর্বে মোট তীব্রতা ইকুয়ালস টু 8K a square। পারবা লিখতে? এই কথাগুলো গুছিয়ে লিখতে পারবা না আবার বলতে হবে? কথা কি শোনা যায়? স্যার জি আরেকবার স্যার, বললে পারবো ভালো লিখতে। হয়।
এখানে তুমি তাহলে শুরুতে তোমরা এভাবে স্টার্ট করতে পারো যে কোনো 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 একটি মাধ্যমে দুটি সুসংগত উৎস থেকে এ বিস্তারের দুটি তরঙ্গ চলমান অবস্থায় আছে। কোনো মাধ্যমে দুটি সুসংগত উৎস থেকে এ বিস্তারের দুটি তরঙ্গ চলমান অবস্থায় আছে। আমরা জানি আলোর তীব্রতা এর বিস্তারের বর্গের সমানুপাতিক। আমরা জানি আলোর তীব্রতা এর বিস্তারের বর্গের সমানুপাতিক। সুতরাং উপরিপাতিত হওয়ার পূর্বে আলাদা আলাদা অবস্থায়, সুতরাং উপরিপাতিত হওয়ার পূর্বে আলাদা আলাদা অবস্থায় তরঙ্গদ্বয়ের পরপর যে কোনো চারটি বিন্দুতে মোট তীব্রতা I ইকুয়ালস টু, কিচ্ছু লাগবে না লেখা, I ইকুয়ালস টু 4k a স্কয়ার প্লাস 4k a স্কয়ার সমান সমান 8k a স্কয়ার। ওকে, ডান। এরপরে আবার তরঙ্গদ্বয় যদি উপরিপাতিত হয় তাহলে লেখো, আবার তরঙ্গদ্বয় উপরিপাতিত হলে তরঙ্গ দুটি মাধ্যমের চারটি বিন্দুতে পর্যায়ক্রমে সমদশায় এবং বিপরীত দশায় মিলিত হবে। সমদশায় এবং বিপরীত দশায় মিলিত হবে। ফলে দুটি বিন্দুতে উজ্জ্বল আলো এবং দুটি বিন্দু অন্ধকার অবস্থায় পাওয়া যাবে। এটা আমরা বুঝছি কিনা, এই কথা বলছি সেটা বুঝছি কিনা। যদি তারা পরস্পরের উপর উপরিপাতিত হয় তখন এই বিন্দুতে সমদশায় মিলিত হবে, ঠিক তার পরের বিন্দুটা হবে বিপরীত দশায় মিলিত, ঠিক তার পরের বিন্দুতে হবে আবার সমদশায়, আবার বিপরীত দশায়। তার সমদশায় মিলিত হলে এটা উজ্জ্বল, এটা অন্ধকার, এটা উজ্জ্বল, এটা অন্ধকার। ফলে লেখো এখন, ফলে উজ্জ্বল লেখো, ফলে যে কোনো উজ্জ্বল বিন্দু, মানে এভাবে আরেকটু কথা অ্যাড করে লেখো, ফলে সমদশা সম্পন্ন উজ্জ্বল বিন্দুর লব্ধি বিস্তার হবে। ফলে সমদশা সম্পন্ন একটি উজ্জ্বল বিন্দুর
লব্ধি বিস্তার হবে এ প্লাস এ ইকুয়ালস টু 2a, কারণ সমদশায় পড়লে এইটা এ বিস্তারের আর এটাও এসে সমদশায় পড়বে এ বিস্তারের, তাহলে এই জায়গায় লব্ধি বিস্তারটা হয়ে যাবে এ প্লাস এ ইকুয়ালস টু 2a। তাহলে পরবর্তী উজ্জ্বল বিন্দুটারও তোমার লব্ধি বিস্তার হবে ওই 2a, ঠিক আছে? তাই সমদশা সম্পন্ন যে কোনো একটি উজ্জ্বল বিন্দুর বিস্তার হবে 2a। অতএব উজ্জ্বল বিন্দু দ্বয়ের মোট তীব্রতা হবে, উজ্জ্বল বিন্দু দ্বয়ের মোট তীব্রতা হবে কত? মোট তীব্রতা হবে এটা আই প্রাইম ইকুয়ালস টু, এইটার তীব্রতা হবে এই যে 2a, 2 এর বর্গ, মানে এই জায়গার তীব্রতা আই ইজ প্রপোর্শনাল টু 2a হোল স্কয়ার, এইটার স্কয়ার। তার মানে কি এইখানের তীব্রতাটা হবে হলো ইজ প্রপোর্শনাল টু 2a হোল স্কয়ার, তার মানে এখানে তীব্রতাটা k ইনটু 4a স্কয়ার। আর এই উজ্জ্বল বিন্দুর তীব্রতা কত হবে? 4 মানে k ইনটু 4a স্কয়ার। তাহলে দুই উজ্জ্বল বিন্দুর মোট তীব্রতা কত হবে? 4ka স্কয়ার প্লাস 4ka স্কয়ার ইকুয়ালস টু কত? 8ka স্কয়ার। ফলে উজ্জ্বল বিন্দু দ্বয়ের মোট তীব্রতা হবে আই প্রাইম ইকুয়ালস টু 4ka স্কয়ার প্লাস 4ka স্কয়ার। এগুলা সমানুপাতিক থেকে আর দেখাই দেওয়ার কোনো দরকার নেই। তাহলে 8ka স্কয়ার। এবং অন্ধকার বিন্দু দ্বয়ের মোট তীব্রতা হবে, মোট তীব্রতা অন্ধকার বিন্দু দ্বয়ের মোট তীব্রতা ইকুয়ালস টু কি হবে? 0 প্লাস 0 ইকুয়ালস টু 0, কারণ এখানে তো কোনো বিস্তারই থাকবে না। একটা যদি এই দিকে থাকে এ বিস্তারে, যেহেতু বিপরীত দশায় মিলিত হবে, পরবর্তী তরঙ্গটা এখানে এসে এই দিকে এভাবে যাবে, তাহলে এই দিকে বিস্তার থাকবে, এই দুইটা যোগ করলে এইটা যেদিকে এইটা তার উল্টো দিকে 0 হয়ে যাবে। তাহলে এই বিন্দুর বিস্তারও হবে 0, অন্ধকার বিন্দু এখানের বিস্তারটাও হবে 0। তাহলে বিস্তার 0 হয়ে গেলে তীব্রতাও কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে অন্ধকার বিন্দু দ্বয়ের মোট তীব্রতা হবে 0। সুতরাং উপরিপাতনের পর সর্বমোট তীব্রতা কত? উপরিপাতনের পর সর্বমোট তীব্রতা সমান সমান 8ka স্কয়ার প্লাস 0 সমান সমান 8ka স্কয়ার। তাহলে দেখো দেখি উপরিপাতনের পরে মোট তীব্রতা কত হয়েছে আর উপরিপাতনের আগে মোট তীব্রতা কত ছিল? সমান হয়েছে? সমান হয়েছে কিনা? জি স্যার। তাহলে এখানে কি লিখতে পারি? যা উপরিপাতনের পূর্বের মোট তীব্রতার সমান। দেখো, যা উপরিপাতনের পূর্বের মোট তীব্রতার সমান। সুতরাং আলোর ব্যতিচার শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। এটা বিভিন্ন জায়গায় ভাষাগত ব্যাখ্যা দেয়, কোনো দরকার নেই। এটা মূলত আসলে হয় কি, এটা মূলত হয় শক্তির ট্রান্সফার। যখন আলাদা আলাদা ভাবে চলছিল তখন প্রত্যেকটা বিন্দুই উজ্জ্বল দেখাচ্ছিল। এখানে এই তরঙ্গটা যখন যাচ্ছে তখন উজ্জ্বল উজ্জ্বল পাওয়া যাচ্ছে, এই তরঙ্গটা যখন আলাদা আলাদা ভাবে যাবে তখন উজ্জ্বল 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 দেখাবে। কিন্তু যখনই উপরিপাতিত হবে তখন এই বিন্দুটা উজ্জ্বল দেখাবে, কিন্তু আগে যেভাবে উজ্জ্বলতা ছিল এখন তার দ্বিগুণ পরিমাণ উজ্জ্বলতা সৃষ্টি হবে বা তার থেকে অনেক বেশি উজ্জ্বলতা সৃষ্টি হবে। তারপরে ওই আলাদা আলাদা তরঙ্গের পরের বিন্দুর যে উজ্জ্বলতা ছিল সেই উজ্জ্বলতা ওই উপরিপাতনের পরে সেটা বিপরীত দশায় সেটা অন্ধকার হয়ে গেছে। তখন মনে হচ্ছে কি যে দ্বিতীয় বিন্দু উপরিপাতনের আগে উজ্জ্বল ছিল এখন অন্ধকার হয়ে গেছে, তাহলে শক্তিটা এখানে ধ্বংস হয়ে গেছে। না, ঠিক ওর পরের বিন্দুটা আবার কি উজ্জ্বল হয়েছে, পূর্বের থেকে অনেক বেশি উজ্জ্বল হয়েছে। তাহলে ওই অন্ধকার ডোরায়
এখন যে অন্ধকার ডোরা সৃষ্টি হয়েছে সেটা উপরিপতনের আগে যে উজ্জ্বলতা ছিল সেই উজ্জ্বলতা এই সমদশার ওখানে ট্রান্সফার হয়ে গেছে। ফলে আগে তারা আলাদা আলাদা ভাবে যে উজ্জ্বলতায় ছিল, উপরিপতনের ফলে সমদশার জায়গাগুলো তার থেকে বহুগুণে উজ্জ্বলতা হয়ে গেছে, মানে তার উজ্জ্বলতা বৃদ্ধি পাইছে। ফলে এই উজ্জ্বলতা কোথা থেকে আসলো? ওই যে ফাঁকে ফাঁকে অন্ধকার অবস্থার সৃষ্টি হয়েছে সেখানের আলো ওখানে চলে আসছে, মানে শক্তিটা ওখানে চলে আসছে। অর্থাৎ এখানে শক্তির ট্রান্সফার হয় বিদায়, মানে আসলে শক্তিটা ধ্বংস হয় না। তাহলে ওভারঅল শক্তি সমান থাকে, অর্থাৎ সে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। এরকম ভাষাগত ব্যাখ্যা দেওয়া হয় বিভিন্ন জায়গায়, তাতেও হয়, কিন্তু তোমরা এই গাণিতিক ভাবে হিসাব দেখাই দেবে। তাহলে এটা হলো তোমাদের মূলত ব্যতিচারের এক্সট্রা কোশ্চেন। কারণ ব্যতিচার আমরা যা পড়েছি সে পর্যন্ত আমাদের যথেষ্ট। যদি বাই চান্স কোশ্চেন ঘুরে, হয়তোবা এই কোশ্চেন তোমাদের ঢুকাইতে পারে। আর যেহেতু ব্যতিচার থেকে কোশ্চেন আসার সম্ভাবনাটা খুবই খুবই বেশি, সুতরাং ব্যতিচারে আর কোনো কিছু গ্যাপ রাখা যাবে না, ব্যতিচারটা একদম ক্লিয়ার করে ফেলতে হবে। এরপরে ব্যতিচারের আর একটা জায়গা আছে, সেটা সাধারণত এখানে ওইভাবে আসে না, আসলেও অঙ্কের ভিতরে থাকে, তবে অ্যাডমিশন টেস্টে সেখানে একটু বেশি ইফেক্টিভ ওই জায়গাটা। এটা কিন্তু কোশ্চেন আকারে আসতে পারে, সম্ভাবনা আছে যদি কোশ্চেন কঠিন হয়। তাহলে ওইটা হইল যে তোমার যখন সোর্স থেকে তরঙ্গ যায়, সোর্স থেকে যখন তরঙ্গ কোথাও তোমার যায়, যেরকম একটা উৎস, এটা S1, এইটা S2, এই হলো তোমার পর্দা। এখান থেকে যে এই পর্দার উপরে পড়লো, এখান থেকে যেও এই পর্দার উপরে এখানে পড়লো, পি বিন্দুতে এসে পড়লো। তাহলে পি বিন্দুতে যখন পড়ে, এইটা হলো পর্দার মধ্যবিন্দু, এইটা মনে করো এ, আর এইটা মনে করো ও বিন্দু। এই যে দূরত্বটা এটা হইল ডি। এখন আর এই যে দুইটা সি, তার মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটা মনে করো স্মল এ, এই মধ্যবর্তী দূরত্বটা এইটা আমরা স্মল এ ধরলাম, এই বিন্দুটা এ বিন্দু। এখন কথা হইছে এই দুইটা তো মনে করো বায়ুর মধ্য দিয়ে যাচ্ছে। যদি হঠাৎ করে তোমার যে কোনো একটা তরঙ্গ চলার পথে এখানে কোনো একটা অন্য একটা মনে করো কাচ ফলক এখানে দিয়ে দেওয়া হয়েছে, তার পথের মাঝখানে একটা কাচ ফলক রাখা হয়েছে। এই যে কাচ ফলকটা রাখা হয়েছে তার পুরুত্ব মনে করো টি, পুরুত্বের, এই টি মানে টাইম না, টি তার থিকনেসটা ধরছে, এটা মনে করো ওই যে কাচ ফলকটা তার চলার পথে রাখা হয়েছে সেটা পুরুত্ব। এখন খেয়াল করো, তাহলে এখান থেকে আলোক রশ্মিটা যে এই বায়ুর মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে বায়ুর মধ্য দিয়ে সে যেভাবে যায়, এই মাধ্যমের যখন চেঞ্জ হয়ে যায়, কাচের ভিতরে ঢোকে, তখন অবশ্যই তার গতি চেঞ্জ হয়ে যায়, বেগ চেঞ্জ হয়ে যায়। ফলে এখানে যেভাবে দূরত্ব অতিক্রম করে যে বেগে, এই বায়ুর মধ্যে কিন্তু সে সেই বেগে দূরত্ব অতিক্রম করতে পারে না। বিষয়টা একটু বোঝার চেষ্টা করো, বিষয়টা কিন্তু বেশ জটিল বিষয় এটা, কিন্তু আমি সূত্রটা প্রমাণ করাই দিতেছি এই কারণে যে এই সূত্রটা যখন আমি মুখস্থ করতে বলবো তখন আর কোনো তোমার মাথার ভিতরে এলোমেলো হবে না, মানে একটা স্থিতিশীল অবস্থা হবে। কিন্তু আমি যদি যেটা বলতে চাই সেই সূত্রটা যদি এখন লেখি, তখন তোমার কেমন কেমন লাগবে যে এটা কি লিখলাম, কোথা থেকে আসলো। কিন্তু বিষয়গুলো যদি আমি এখন তোমার প্রমাণ করে দিই, যদিও বিষয়টা একটু জটিল, তোমার প্রমাণ তোমার মুখস্থ করার দরকার নাই, তুমি জাস্ট প্রমাণটা বুঝো, একটু বোঝার চেষ্টা করো, তারপর সূত্রটা কি আসে সেটা দেখো, সেটা দেখার চেষ্টা করো, তাহলেই হবে। তাহলে আমি এখানে রাখলাম। তাহলে নরমালি আমরা যখন আগে পড়েছি, আগে যখন আমরা কোনো একটা জায়গায় সিস্টেম পড়েছি, যে এখানে আমরা সিস্টেম পড়েছিলাম
যে এখান থেকে একটা চিপ, এখান থেকে আলোক রশ্মি আসছে, এখান থেকেও আলোক রশ্মি যে এখানে তোমার হয়তো বা পড়ছে এই জায়গায়, এরকম কোন একটা জায়গায় আলোক রশ্মি যে মিলিত হয়েছে এখানে। তাহলে এখানে যখন মিলিত হয়েছে তখন এখানে রশ্মিটাও S1 S2 এটা P, সেও কিন্তু তোমার বায়ুর মধ্য দিয়ে দূরত্ব অতিক্রম করছে, আর সেও বায়ুর মধ্য দিয়ে দূরত্ব অতিক্রম করছে একই মাধ্যমের মধ্যে দিয়ে। তখন তাদের ভিতরে একটা পথ পার্থক্য এরকম ছিল, এইটুকুই ছিল আমাদের পথ পার্থক্য। এখন এই জায়গায় তুমি এত সহজে এই পথ পার্থক্য বলতে পারবে না। এখান থেকে তুমি এখানে লম্ব টানলি, এইটা যদি বি হয়, তুমি এখানে বলতে পারবা না যে এখানে S2B এইটা পথ পার্থক্য, এইটা ইকুয়ালস টু পথ পার্থক্য, এইটা তুমি বলতে পারবা না। এইটা তুমি, এইটা সম্ভব না, এইটা এখন আর বলা যায়। কেন? কারণ এখানে কি ঢুকছে, একটা নতুন একটা কোনো প্রতিবন্ধক বা অন্য কোনো মাধ্যম ঢুকছে। তাহলে ওই মাধ্যমে তার যে অতিক্রান্ত দূরত্ব আর বায়ুর মধ্য দিয়ে অতিক্রান্ত দূরত্ব সেটা তো সমান না। তাহলে পথ পার্থক্য আমরা দুইটা জিনিসের ডিফারেন্স কিভাবে বের করতে পারি? যেরকম তুমি যদি কোনো জায়গায় কিছু বের করতে চাও, সেন্টিমিটার থেকে সেন্টিমিটার বিয়োগ করতে পারো, সেন্টিমিটার থেকে কিন্তু মিটারে বিয়োগ করতে পারো, দুইটা কিন্তু ভিন্ন ফর্মেট। এখানে যদি পথ পার্থক্য বের করতে হয়, এখানেও টোটাল বায়ুর মধ্য দিয়ে তার অতিক্রান্ত পথ জানতে হবে, আর এর বায়ুর মধ্য দিয়ে অতিক্রান্ত পথ, তাই এটা তো পুরোই বায়ুর মধ্য দিয়ে অতিক্রান্ত পথ। এর বায়ু আছে আবার অন্য মাধ্যমও আছে, তাহলে অন্য মাধ্যমের যে অতিক্রান্ত পথ সেটাকেই তোমার কনভার্ট করতে হবে। তাহলে অন্য মাধ্যমের অতিক্রান্ত পথ কতটুকু, এইটা যদি প্রতিফলক তোমার তলটা যদি এখানে এখানে যদি এক্স ওয়াই হয়, তাহলে এই যে এক্স ওয়াই, এই এক্স ওয়াই মানেই কিন্তু তোমার এখানে টি পুরুত্ব। তাহলে আলোটা S1 X বায়ুর মধ্যে, ওয়াই পি বায়ুর মধ্যে, বাট এক্স ওয়াই বায়ুর মধ্যে না। তাহলে এক্স ওয়াই দূরত্ব অতিক্রম করছে এই যে কোনো একটা মাধ্যম, সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ, এই মিউ প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো একটা মাধ্যমের মধ্যে। তাহলে আমরা পিছনের চ্যাপ্টারে পড়েছিলাম, তোমরা অনেকে সেটা মনোযোগী হয়ে পড়েছিলা, শুনেছিলা কিনা আমি জানি না, যে সেখানে আমরা জ্যামিতিক পথ এবং আলোকীয় পথ নিয়ে কথা বলেছিলাম এবং বলেছিলাম জ্যামিতিক পথটা কি ছিল, যে আলোক রশ্মি প্রকৃতপক্ষে যে দূরত্ব অতিক্রম করে সেটা ছিল তার জ্যামিতিক পথ। কোনো মাধ্যমের মধ্য দিয়ে আলোক রশ্মি যখন যায়, এক্স ওয়াই দূরত্ব যে আলোক রশ্মি অতিক্রম করছে, এই এক্স ওয়াইটা হলো তার জ্যামিতিক পথ। এইটা আলোকীয় পথটা কি ছিল, যে কোন মাধ্যমের মধ্য দিয়ে এই যে দূরত্ব অতিক্রম করে, ভালো করে খেয়াল করো, যে দূরত্ব অতিক্রম করে, এই দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে, দুইটা বিষয়, যে দূরত্ব অতিক্রম করে এবং দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে, ঠিক সেই সময়ে বায়ুর মধ্য দিয়ে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাকে আলোকীয় পথ বলে। কথা কিছুই বুঝো না, ঠিক আছে? যারা ওগুলো তোমরা পড়েছো তারা আমার মনে হয় তোমরা বুঝেছো যে এই ইসের বিষয়টা, মানে তোমার ওই যে জ্যামিতিক পথ এবং আলোকীয় পথের বিষয়টা হয়তো ওখান থেকে তোমরা মেবি তোমরা বুঝেছো। যে একটু ভালো করে চিন্তা করো, তাহলে ও তো এক্স ওয়াই দূরত্ব অতিক্রম করছে, এই দূরত্ব অতিক্রম করতে তো একটা টাইমও লাগছে। এই সময়ে আলোক রশ্মিটা তুমি যদি এই মাধ্যম দিয়ে না ছেড়ে দিয়ে বায়ুর মধ্যে দিয়ে ছেড়ে দাও,
তাহলে বায়ুতেও দূরত্ব অতিক্রম করবে। এইটা অতিক্রম করতে মনে করো 2 মিনিট সময় লাগছে। তাহলে যদি সে 2 মিনিটে সে এর মধ্য দিয়ে xy দূরত্ব অতিক্রম করছে, এই আলোক রশ্মিটাকে যদি আমি 2 মিনিট বায়ুর মধ্যে চিন্তা করে থাকি, তাহলে সে কি এতটুকু দূরত্ব অতিক্রম করবে? অতটুকু না। দূরত্ব অতিক্রম করবে। তাহলে কি যতটুকু অতিক্রম করে ঠিক ততটুকুকে বলা হয় আলোকীয় পথ। এবং আমরা সেই আলোকীয় পথের সম্পর্ক পিছনে পেয়েছিলাম। তোমরা যাদের ল্যাকিংস আছে তারা সেই জ্যামিতিক পথ এবং আলোকীয় পথের সম্পর্কটা দেখো, জ্যামিতিক আলোক বিজ্ঞানে আছে। তাহলে এখানে আলোকীয় পথটা সেখানে আমরা পেয়েছিলাম এরকম যে আলোকীয় পথ সমান সমান মিউ ইন্টু জ্যামিতিক পথ। মনে পড়ে কিনা? তাহলে এই মাধ্যমের জ্যামিতিক পথ তো কি, মানে এই মাধ্যমের মধ্য দিয়ে গেলে সে xy দূরত্ব অতিক্রম করে, আর এই মাধ্যমের আমি প্রতিসারাঙ্ক বলে দিছি মিউ। তাহলে ওই মাধ্যমের ইকুইভ্যালেন্ট আলো বায়ুর মধ্য দিয়ে যে দূরত্ব অতিক্রম করে সেটা হবে ওই মাধ্যমের প্রতিসারাঙ্ক এবং জ্যামিতিক পথ। এই যে প্রতিসারাঙ্ক এবং জ্যামিতিক পথ, তার মানে আলোকীয় দূরত্ব হইল ওই মাধ্যমের প্রতিসারাঙ্ক ইনটু জ্যামিতিক দূরত্ব। তাহলে ও এর ভিতর থেকে দূরত্ব অতিক্রম করে টি, কিন্তু ওই সময় আমি যদি এই জায়গাটা না রাখতাম তাহলে বায়ুর মধ্য দিয়ে সে দূরত্ব অতিক্রম করত মিউট। যেহেতু এখানে প্রতিসারাঙ্কটা বেশি, মিউটা বেশি বায়ুর থেকে, বায়ুতে 1, যদি এটা কাছ রাখো তাহলে কাছের মিউ হইলো তোমার 1.5 বা 1.51 বা 1.52 যেটা ধরো। তাহলে 1.52 যদি আর এই টি যদি হয় তোমার 2, আর এটা মিউ যদি 1.5 ধরো, 2 × 1.5 3 হয়ে যাবে। জ্যামিতিক পথ 2 কিন্তু আলোকীয় পথ কিন্তু 3। অর্থাৎ ও এই কাছের মধ্য দিয়ে যে সময় 2 মিনিটের দূরত্ব অতিক্রম করে, ওই 2 মিনিটে, এই সময়টা ধরলাম 2, ওই 2 মিনিটে সে বায়ুর মধ্য দিয়ে 3 মিনিটের দূরত্ব অতিক্রম করে। তাহলে আমাদের যদি পথ পার্থক্য এখানে চিন্তা করতে হয়, দুইটাই বায়ুতে নিয়ে কনভার্ট করে, যেহেতু এটা পুরোপুরি বায়ুর মধ্য দিয়ে চলছে, তাহলে এটার বায়ুর দূরত্ব আর এটারও বায়ুতে দূরত্ব লাগে, কিন্তু এর পুরোটা বায়ুতে নাই। যতটুকু বায়ুতে নাই ততটুকু আমি বায়ুর ইকুইভ্যালেন্ট করে নিচ্ছি আলোকীয় পথ। তাহলে সে এর মধ্য দিয়ে টি দূরত্ব অতিক্রম করে। আমরা এখন বলতে পারি এই সময় এই জায়গাটা যদি না থাকতো তাহলে সে মিউটি দূরত্ব অতিক্রম করে। তাহলে ওর এই যে S1P, এই যে তরঙ্গটা S1P, এই তরঙ্গের বায়ুর মধ্যে মোট অতিক্রান্ত দূরত্ব তাহলে কতখানি হয়? তাহলে দেখো S1x এই থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত কাছে, তাহলে এর ইকুইভ্যালেন্ট বায়ু কত? এই যে মিউটি প্লাস ওয়াই পি। কি বুঝি নাই? বুঝছি কিনা? তাহলে এই থেকে আমরা এখন এত কিছু ভেঙে না লিখে আমি বলতে পারি না যে S1P এই যে তার যে পুরুত্বটা ছিল, সেই পুরুত্ব যে টি, সেই টি আমি এখান থেকে টোটাল পুরুত্বটাই বাদ দিয়ে, মনে করো এই জায়গাটা ফাঁকা করে দিলাম, এই জায়গাটা নাই, কাজটা এখান থেকে সরাই দিলাম, তাহলে S1P থেকে কতটুক জায়গা ফাঁকা হয়ে গেছে? কি পরিমাণ ফাঁকা হয়ে গেছে না? আর ওই টি এর মধ্যে দিয়ে টি দূরত্ব অতিক্রম করতে, ওই টি এর ইকুইভ্যালেন্ট কত আসছে তার সাথে? মিউটি। তাহলে এই জায়গার বায়ুর মধ্য দিয়ে মোট দূরত্ব ওই তরঙ্গের এইটা লেখা যায় না?
টি মাইনাস টি প্লাস মিউ টি। এটা আমরা বুঝছি কিনা? বায়ুর মধ্য দিয়ে, কারণ এখান থেকে এই পর্যন্ত বায়ুর মধ্য দিয়ে দূরত্ব এখান থেকে এই পর্যন্ত, তাহলে আমি কিভাবে হিসাব করবো? তাহলে আমি টোটালটাই নিলাম, সেখান থেকে এই যে ফাঁকা জায়গা যেটা আছে সেই ফাঁকা জায়গা হলো টি, টি পরিমাণ বাদ দিয়ে দিলাম, কিন্তু এই ফাঁকা জায়গার ইকুইভ্যালেন্ট বায়ুর মধ্যে দূরত্ব কত? মিউ টি। তাহলে সেই মিউ টি আবার নিয়ে আসছে। তাহলে এখান থেকে এখানে ওই মাধ্যম ছাড়া বায়ুর মধ্য দিয়ে ওই তরঙ্গের মোট অতিক্রান্ত দূরত্ব বের হয়ে আসলো না? তাহলে এটা হইলো, এই মাধ্যম যদি এখানে একটা থাকে বা প্রতিবন্ধক থাকে বা অন্য কিছু থাকে, থাকলে এই পথে তার মোট অতিক্রান্ত দূরত্ব এবং বায়ু মাধ্যমে, আর এই সোর্স থেকে এই মোট অতিক্রান্ত দূরত্ব এটাও বায়ু মাধ্যমে। এখন তুমি পথ পার্থক্য চিন্তা করতে পারো। তাহলে এই পথের মোট দূরত্ব এইটা, আর এই পথের মোট দূরত্ব h2p। তাহলে পথ পার্থক্য কত? পথ পার্থক্যটা হবে, এখন পথ পার্থক্যটা কত হবে? তাহলে পথ পার্থক্য সমান সমান এখানে হবে হইলো h2p মাইনাস, এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, s1p মাইনাস টি প্লাস মিউ টি। এইটা বলতে পারি কি? এইটা থেকে এই পথটা বিয়োগ করলে সেটা পথ পার্থক্য হিসেবে পাওয়া যায়। তাহলে এখান থেকে যদি এখন ব্র্যাকেট উঠাই দিই, তাহলে এখানে s2p মাইনাস s1p, তারপরে এখানে কি হয়? মাইনাস মিউ টি মাইনাস টি। দেখো এটাকে যদি কনভার্ট করি এভাবে হয় কিনা? স্যার প্লাস মাইনাস, কেন এইখানে একটা মাইনাস আছে, এই মাইনাস আর এই মাইনাস মিলে আবার কি হয়ে যাবে? ফাইনালি মাইনাস হয়ে যাবে। এখান থেকে ব্র্যাকেট উঠে দিলে মিউ টি মাইনাস হয়ে যাচ্ছে, আর এই টিটা কি মাইনাস ছিল, তাহলে এই মাইনাস আর এই মাইনাস মিলে কি হবে? প্লাস হয়ে যাবে। আর এটা যেহেতু মাইনাস ছিল, এই ব্র্যাকেট উঠে এখান থেকে এটা কি হয়? প্লাস হয়ে যায়। অর্থাৎ এই লাইন থেকে এই লাইন লেখা যায় কিনা? এটা তো বীজগণিতিক বিষয়, তুমি মিলাই দিই। এইখানে আর প্লাস মাইনাস নিয়ে স্যারকে কোশ্চেন করি, একদমই ফালতু কথা। এটা থেকে এইটা লেখা যায়, ক্যালকুলেশন হিসাব মিলাই দেখবা, নরমাল বিষয়। এই যে আমরা এইটা লিখলাম, এইখানে এখন একটা জিনিস দেখো, এই জায়গাটা আমরা আমরা আগেই এই জায়গাটা সম্পর্কে জেনেছি। মূলত যদি এইটা না থাকতো তখন কি ঘটনা? এখন তো মূলত বায়ুতে, তাহলে এই যে জায়গাটা ওই যে আগের, সেটা কি একটা পথ পার্থক্য হিসেবে ছিল না? সেটা কি সাইন থিটা আকারে ছিল না? এ সাইন থিটা। এবং সেটা কি ছিল? সেটা ছিল তোমার ওই যে এ সাইন থিটাকে আবার আমরা কি লিখতে পারতাম? এ এক্স এন ডি ডিভাইডেড বাই কি জানি ওখানে লেখা গেছিল, মনে নাই? এইটাকে আমরা সম্ভবত এভাবে লিখতে পারতাম, এই যে পথ পার্থক্যটাকে, এই পথ পার্থক্যটা হইল এ সাইন থিটা। এই সাইন থিটার পরিবর্তে আবার ট্যান থিটা, ট্যান থিটা হলো বিপরীত বাহুবাহী অতিভুজ, তার মানে এ এক্স এন ডিভাইডেড বাই ডি। এইটা লেখা যাইতো কিনা মনে নাই, পিছনে কিন্তু আমি গত দিনও এটা ভেঙে দিছিলাম। যে সেখানে কি ছিল তোমার, এই পি বিন্দুটাই যদি এই প্রতিবন্ধকের মধ্য দিয়ে যাক, এইটা যদি উজ্জ্বলতম বিন্দু হয় এবং এইটা সেন্টার থেকে এই দূরত্বটা হইলো তোমার মূলত কত? এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব। মানে কি? এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব মানে হলো এক্সএন। তাহলে গতদিন কি ছিল? এই যে পর্দা ছিল, এখানে চির ছিল, এখানে চির ছিল, এখান থেকে রশ্মি আসছিল, এখান থেকে রশ্মি আসছিল, এখানে এইটা পি বিন্দু ছিল, এইটা এখান থেকে তোমার ও বিন্দু ছিল, এইটা তোমার কি ছিল? ডি ছিল, এইটা তোমার ডি ছিল। এখন তোমার এটা মূলত কি ছিল? এ বিন্দু ছিল। তখন মনে পড়ে না এখান থেকে এইটুক আমাদের কি ছিল? এইটা যদি থিটা হয় তাহলে আমরা এই যে এইটুক মূলত পথ পার্থক্য, এইটুকুই তো s1p
মানে s2p মাইনাস s1p, এই যে s2p মাইনাস s1p, তাহলে এইটুকের পরিবর্তে আমরা লিখতে পারতাম এখানে a sin থিটা। আবার এখান থেকে মনে পড়ে কিনা, এখানে লম্ব টানতাম, এই কোণটাকেও আমরা থিটা বলতাম, তাহলে এইটা যদি থিটা বলি এটাও থিটা, তাহলে থিটা ক্ষুদ্র কোণের জন্য এই sin থিটা ইকুয়ালস টু tan থিটা। তাহলে এইটা tan থিটা হইলে এইটা আবার কি বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু, তাই বিপরীত বাহু হলো এইটা। তাহলে এই বিন্দুটা হলো n তম উজ্জ্বল ডোরা, এর দূরত্ব ধরেছিলাম xn, তাহলে বিপরীত বাহু xn ডিভাইডেড বাই যে এইটা ইকুয়ালস টু লেখা যেত a, আর sin থিটার পরিবর্তে লিখতে পারতাম tan থিটা। আবার এখানে এই tan থিটার পরিবর্তে লেখা যেত a xn ডিভাইডেড বাই b। তাহলে এইখানে এই যে পথ পার্থক্য ইকুয়ালস টু a xn বাই d, এইটা লেখা যায় এইটুকের পরিবেশ পিছনের সেই হিসাব থেকে। তারপরে কি আসতেছে মাইনাস মিউ টি মাইনাস টি। এখন দেখো এইটা হলো টোটাল পথ পার্থক্য, ওই প্রতিবন্ধক থাকার কারণে টোটাল পথ পার্থক্য এই জিনিসটা আছে, পথ পার্থক্য এইটা সহ। আর এইটুক ছিল কি এইটা ছাড়া পিছনে সেপারেট করে দিলাম পথ পার্থক্য এইটুক সহ। এখন তুমি যদি ধরো এই প্রতিবন্ধক থাকার পরও এই পি বিন্দুটা n তম উজ্জ্বল ডোরা, তাহলে তার দূরত্ব কত xn, তাহলে n তম উজ্জ্বল ডোরা, তাহলে n তম উজ্জ্বল ডোরার যে পথ পার্থক্য সেটা শর্ত কি ছিল আমাদের n ল্যামডা, আমরা সেটাও প্রমাণ করেছিলাম। তাহলে এই হলো টোটাল সিস্টেমের পথ পার্থক্য, তাহলে এটার পরিবর্তে n ল্যামডায় চলে যাবে। তাহলে n তম উজ্জ্বল বিন্দু p হলে আমরা এইটার পরিবর্তে লিখতে পারি a xn ডিভাইডেড বাই d মাইনাস মিউ টি মাইনাস টি ইকুয়ালস টু n ল্যামডা। অতএব এখান থেকে আমরা এখন আমরা a xn ডিভাইডেড বাই d ইকুয়ালস টু n ল্যামডা প্লাস মিউ টি মাইনাস টি এটা লিখতে পারি। অতএব xn ইকুয়ালস টু এটা যদি এ পাশে যায় d ডিভাইডেড বাই a ইনটু n ল্যামডা প্লাস মিউ টি মাইনাস টি। এই জিনিসটা এই হইল আমাদের ইতিহাস, এই হইল মূল সূত্র। নরমালি তোমাদের যখন প্রতিবন্ধকটা না থাকতো তাহলে তোমাদের সেন্টার থেকে n তম উজ্জ্বল ডোরার দূরত্বটা কি হইতো, কি করছিলাম xn ইকুয়ালস টু ওই যে এখান থেকে কি লিখেছিলাম আমরা মনে পড়ে না, n d ল্যামডা ডিভাইডেড বাই a। প্রতিবন্ধক থাকার কারণে n তম উজ্জ্বল ডোরার দূরত্ব কি হয়েছে, আগেরটা আছে না চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে। কতটুকু চেঞ্জ হয়েছে, স্যার d বাই a ut মাইনাস মিউটি মাইনাস টি পরিমাণ চেঞ্জ। অনেকে মনে করো এটা অনেকে বলো চেঞ্জ হয়েছে মিউটি মাইনাস টি, নো এটার সাথে আছে। এইখানেই তোমার বইয়ে গন্ডগোলটা লিখছে, ঠিক মতো কিন্তু লেখেনি, বইয়ের সূত্র কিন্তু ঠিক নেই, ওই যে একটা অনুধাবনে একটা কুলু দিয়ে রাখছে। তাহলে এরকম যখন প্রতিবন্ধক থাকে তখন তোমার এই যে ঝালর কি হইলো, এখন আগে যেখানে ছিল সেন্টার থেকে সেখানে আছে না সেখান থেকে বেশি উপরে চলে গেছে, কি মনে হইতেছে, ঝালর কিন্তু আগের জায়গায় নেই, আগের জায়গায় থাকতো তো এইটা হইলে, এটা তো আছেই, তার সাথে আরো যোগ হয়েছে না, তার মানে ঝালরের দূরত্ব এইটা না থাকলে যেখানে ছিল এইটা থাকার পরে এই ঝালরটা এই বিন্দুতে মানে আগের জায়গায় না থেকে সেখান থেকে উপরে উঠে গেছে, আরো উপরে উঠে গেছে ঝালর, ব্যতিচার ঝালর। তাহলে উপরে উঠে গেছে, কতটুকু উপরে উঠে গেছে, এই যে উপরে উঠে গেছে হলো d ডিভাইডেড বাই a মিউ টি মাইনাস
এতখানি সরণ ঘটে। এই হইল সূত্র। যদি চলার পথে নিউ প্রতিসরাঙ্কে এবং টি পুরুত্বে কোনো একটা মাধ্যম থাকে, তাহলে এই যে ব্যতিচার ঝালর এইটা না থাকার আগে যেখানে ছিল, এইটা থাকার পরে ওই ব্যতিচার ঝালর ওখান থেকে সরে যাবে, উপরে উঠে যাবে এতখানি। তোমার বইয়ে আরো একটা স্যার উল্টা কোথা কথা থেকে বলছে। সরে যাবে? যে আগে যে সেন্টার অবস্থানে থেকে, ছিল ওইখান থেকে? আগে যে অবস্থানে ছিল সেন্টারও সরে যাবে। এখন সেন্টারও আর আগে এখানে পাবা না, মানে কেন্দ্রীয় চরমটা এখানে আর থাকবে না, কেন্দ্রীয় চরম এখান থেকে উপরে উঠে যাবে। তাহলে কেন্দ্রীয় চরম যদি উপরে উঠে যায়, তার উপরের প্রত্যেকটা কি হবে? সমপরিমাণ উপরে কি উঠে যাবে না? প্রত্যেকটা সমপরিমাণ উপরে উঠে যাবে। তোমার তো এখানে মনে করো তুমি দাঁড়ানো আছো, তাহলে তোমার মাথা যে হাইটে আছে, হাত যে হাইটে আছে, একটা হাইটে আছে। তোমার যদি পা থেকে তোমাকে 2 মিটার উপরে উঠিয়ে দেওয়া হয়, তাই তোমার হাত তোমার মাথা কি ওই আগের জায়গায় বসে থাকবে? তারাও কি উপরের দিকে উঠে যাবে না? তাই তোমার পা যদি নিচ থেকে 2 মিটার উপরে উঠিয়ে দেওয়া হয়, তোমার মাথা তোমার হাতও কত মিটার করে উপরে উঠে যাবে? 2 মিটার করে উঠে যাবে না? কারণ এরা তো অ্যাডজাস্টমেন্টেই ছিল। তাহলে আগে তো প্রত্যেকটা ডোরাই ছিল এর সাথে অ্যাডজাস্টমেন্টে, সেন্টারের সাথে অন্ধকার উজ্জ্বল, অন্ধকার উজ্জ্বল, অন্ধকার উজ্জ্বল, অন্ধকার উজ্জ্বল, ওই অনুযায়ী ছিল। এখন যদি সেন্টারটা 2 মিটার উঠে যায়, তাহলে সেন্টারের পরের যে অন্ধকার সেও কত মিটার উঠে যাবে? 2 মিটার উঠে যাবে। তাহলে প্রত্যেকটা ডোরাই এতখানি পরিমাণ উপরে উঠে যাবে। স্মরণ করুন, তোমার বইয়ে লেখছে যে এই ঝালরটা এই এখানে যে প্রতিবন্ধক বা যে অন্য তল রাখা হয়েছে তার দিকে সরে যাবে, তার দিকে না, ওখান থেকে উপরে সরে যাবে। ওই যে পর্দার উপরে ওঠানামা করবে। আর এটা তুমি নরমালিও তোমরা বুঝবে। আমি নরমাল একটা ব্যাখ্যা দিয়ে দিই, দেখো এটা কেন সরে যাবে। যখন এর ভিতরে ঢুকে এখানে যদি তুমি অবিলম্ব টানো, আর এখানেও যদি তুমি একটা অবিলম্ব টানো, তাহলে এই রশ্মিটা যদি এখান থেকে তোমার যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে মূলত এই যে পথ, এই বের হয়ে যাওয়ার সময় তো এই পথে যাবে না, সে যাবে না। সে যদি কঠিন থেকে বেশি ঘনত্ব থেকে হালকা ঘনত্বের মাধ্যমে বের হয়, তাহলে রশ্মিটা কি হয়ে যাবে? তখন এই পথে না যেয়ে রশ্মিটা কি হয়ে যাবে? এরকম বেঁকে উপরে যেয়ে পড়বে। তখন এইখানের রশ্মিটা এইখান থেকে যে বেঁকে যে উপরে পড়বে, আর এই রশ্মিটা এখানে মিলিত হবে, ফলে মিলিত পয়েন্টটা উপরে চলে যাবে। তখন ওই প্রতিবন্ধক থাকার কারণে এনতম উজ্জ্বল ডোরাটা প্রতিবন্ধক না থাকলে যেখানে ছিল তার থেকে উপরে সৃষ্টি হয়েছে। তার মানে সেন্টার থেকে প্রত্যেকটা উপরে চলে যাবে। স্যার যদি এটা সরে গিয়ে যায়, ওই যে প্রতিসরণের কারণে দূরে সরে যায়, তাহলে তো S2P মিলিত হবে আরো পরে গিয়ে, না তাহলে ডি এর পরিমাণটা বেড়ে যাবে না? হোক, পথটার থেকে পরিমাণ বেড়ে যাও, গেছেই তো, সব চেঞ্জ হয়ে গেছে না। মূলত দুইটার ভিতরের যে ডিফারেন্স, সেটাই তো পথ পার্থক্য। কি আসবে? আগের মতো তো আসে নাই, পরিবর্তনিত হয়ে আসছে সব। জি স্যার। আর অতিক্রান্ত দূরত্বই তো পরিবর্তন হয়ে আসছে, সবই পরিবর্তন হয়ে গেছে। উজ্জ্বল ডোরাও পরিবর্তিত জায়গায় পাওয়া গেছে। তাহলে স্যার ওই যে ইসের মানে উজ্জ্বল ডোরা আর ইসের ডোরার পার্থক্যটা হবে না, পরিবর্তন হবে না? না, পার্থক্য পরিবর্তন হবে কেন? তুমি বলছো উজ্জ্বল ডোরা আর ইসের ডোরাটা আমি বুঝি নাই। উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল ডোরা অন্ধকার ডোরার পার্থক্য কি? পার্থক্য দূরত্বের পার্থক্য, দূরত্বের পার্থক্য, প্রস্থ, এগুলা দূরত্বের পার্থক্য। মানে ডোরা ব্যবধান বা ডোরার প্রস্থ চেঞ্জ হবে কি? এইটা হলো চেঞ্জ তো হবে না মনে হয়। 100% ঠিক থাকবে, চুল পরিমাণও এদিক সেদিক হবে না।
ডোরার প্রস্থেরও আর ডোরা ব্যবধান। কেন হবে না এটা তুমিই বলতে পারো, আমার লাগবে না। এখান থেকে যদি মাথা কাজ করে, মাথায় যদি বুদ্ধি থাকে, এইখান থেকে একটানে বের করে দেখানো যায় যে দূরত্বটা সেম, মানে প্রস্থ, ডোরা প্রস্থ আর ডোরা ব্যবধান সেম। এইটা তোমার বইয়ে লেখা আছে ঠিক মতো, কিন্তু কাছে সরে আসবে বা দূরে সরে যাবে এটা কিন্তু ঠিক না। কেন্দ্রীয় ডোরা থেকে উপরে সরে যাবে অথবা নিচে সরে যাবে। ঘটনাটা নিচে হইলে নিচের দিকে সরে যাবে। তাহলে ব্যতিচার ঝালর যে পজিশনে ছিল সেই পজিশন থেকে ওই পর্দার থেকে সরে যাবে, উপর নিচে উঠে যাবে, অর্থাৎ কেন্দ্রীয় ডোরার স্মরণ ঘটবে। এখন আসো, তাহলে তোমার অঙ্ক তোমার মূলত এখান থেকে এরকমই দেয় যে একটা এরকম যদি 5 সেন্টিমিটার পুরুত্বের কাঁচের তল এইরকম কোন একটা জায়গায় রাখা হয় পথে, তাহলে কেন্দ্রীয় ডোরার কতখানি স্মরণ ঘটবে কি বের করা যায়? কেন্দ্রীয় ডোরার স্মরণ এইটা, তাহলে সেখানে কি পর্দার দূরত্ব যা তাই আছে, যে তরঙ্গ যে বিস্তার নিয়ে বের হয়েছে তাই ঠিক আছে। ওই যে মিউ তোমার এখানে কি বলছি 5 সেন্টিমিটারের কাঁচ ফলক, তাহলে কাঁচ ফলকের মিউ হইলো তোমার 1.5, আর এই যে পুরুত্ব এটা হলো পুরুত্ব, তাহলে এটা হলো কি, এটা হলো 5 সেন্টিমিটার, তাহলে 5 সেন্টিমিটার সব বসাই দিলেই ডোরা কতখানি সরে যাবে এটা এখান থেকে বোঝা যাবে কেন্দ্রীয় ডোরা। এইভাবে অঙ্কগুলা দেওয়া হয়। এগুলা সাধারণত এই যে বিষয়টা এটা মূলত অ্যাডমিশন টেস্ট এবং বুয়েটে দেওয়া হয়, এছাড়া এগুলো দেওয়া হয়। তাহলে এই সূত্রের যে প্রমাণ পারলে আমরা দেখব, না পারলে এটা নিয়ে অতটা দরকার নাই। আমরা সূত্রটা বুঝছি কিনা এবং ঘটনা কি বের করতে বলতে পারে সেটা আমরা বুঝছি কিনা এই সূত্রের আন্ডারে রাখবো। এখন ডোরার প্রস্থ যে চেঞ্জ হবে না, যদি কঠিন কোশ্চেন করেই ফেলে যে ডোরার প্রস্থ ওই রাখলে ডোরার প্রস্থের কোনো পরিবর্তন হয় না বা ডোরা ব্যবধান পরিবর্তিত হবে না, গাণিতিক ভাবে বিশ্লেষণ করো, তাহলে তুমি কিভাবে করবে? ডোরার প্রস্থ কিভাবে সেম থাকে দেখো। আচ্ছা, আগে তোমার উজ্জ্বল আলোর শর্ত কি ছিল মনে আছে? পথ পার্থক্য, পথ পার্থক্য এইটা যখন না থাকতো তখন সমান সমান এন ল্যামডা ছিল না? এন ল্যামডা ছিল কিনা? তাহলে কেন্দ্রীয় ডোরার জন্য এন কত? এটা তো 0 স্যার। অথবা তুমি যদি জানো যে আগে তোমার কেন্দ্রীয় ডোরা থেকে এন তম উজ্জ্বল ডোরার দূরত্ব, কেন্দ্রীয় ডোরা থেকে কেন্দ্রীয় ডোরা মানে চরম, ওটাকে চরমও বলা হয় উজ্জ্বল ডোরাকে, আর অন্ধকার ডোরাকে অবম বলা হয়। চরম থেকে এন তম ডোরার দূরত্ব মনে আছে কত? এক্স এন সমান সমান এন ডি ল্যামডা ডিভাইডেড বাই এ, এটা তো জানি। তাহলে এন তম ডোরা, তুমি বলো দেখি এখন তাহলে কেন্দ্রীয় ডোরার দূরত্ব কত? কেন্দ্রীয় চরম থেকে কেন্দ্রীয় ডোরার দূরত্ব কত বলো দেখি, কত হয়? কেন্দ্রীয় ডোরার কোনো দূরত্ব নেই, কেন্দ্রীয় ডোরা কেন্দ্রীয়। তাহলে তুমি যদি এন 0 বসাও তখনই কেন্দ্রীয় ডোরার দূরত্ব পাওয়া যাবে। তাহলে কেন্দ্রীয় ডোরার দূরত্ব x নট ইকুয়ালস টু 0। এক নাম্বার ডোরার দূরত্ব কত? এরপরে প্রথম ডোরার দূরত্ব কত? মানে প্রথম ডোরা বলতে কি প্রথম উজ্জ্বল ডোরা, কারণ এটা তো উজ্জ্বল ডোরার জন্য লিখেছি। তাহলে কেন্দ্রীয় ডোরার পর প্রথম উজ্জ্বল ডোরার দূরত্বটা কত হবে? x অন d lambda divided by a, এখানে অন বসবে d ল্যামডা ডিভাইডেড বাই a। তাহলে এইটা ছিল কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, এইটা
তারপরে অন্ধকার, তারপরে উজ্জ্বল। এই তো ঘটনাটা উপরে। তাহলে এই হলো কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, আর এইটা হলো তার প্রথম উজ্জ্বল ডোরা এইটা। তাহলে এই এর মধ্যবর্তী দূরত্ব, এটার সেন্টার আর এটার সেন্টারের মধ্যবর্তী দূরত্বটাকে কি বলে? পিছনে তোমাদের কি পরে এসেছিলাম? ডোরা প্রস্থ না ডোরা ব্যবধান? ডোরা ব্যবধান। ডোরা ব্যবধান। তাহলে তুমি নরমাল অবস্থায় এই পরপর দুইটা উজ্জ্বল ডোরার দূরত্ব কত পাইছো? কত পাইছো? পরপর দুটি উজ্জ্বল ডোরার এটার দূরত্ব 0 আর এটার দূরত্ব এইটা, তাহলে ডেল এক্স কত? ডি ল্যামডা ডিভাইডেড বাই এ মাইনাস 0 সমান সমান কত? ডি ল্যামডা বাই এ। এইটা কি? এই প্রতিবন্ধক যখন ছিল না তখন আমরা কেন্দ্রীয় ডোরা আর ঠিক প্রথম প্রতিবন্ধক রাখার আগে, রাখার পরে ঘটনা কি ঘটছে একদম সিমিলার হইতে তুমি প্রমাণ করে দেখো। এইটাই বলছিলাম যে যদি একটু মাথা খাটাও বা কারো মাথায় বুদ্ধি থাকে তাহলে সে ইজিলি এখান থেকে প্রমাণ করে বলতে পারে। যখন প্রতিবন্ধক থাকে তখন আমাদের এনতম ডোরার এই যে কেন্দ্রীয় চরম থেকে এটা এটা কি ভিন্ন মাধ্যম থাকলে কেন্দ্রীয় ডোরা থেকে এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব কত? একটু আগে পেয়েছি, কত পেয়েছি? xn ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই এ ইন্টু এন ল্যামডা প্লাস মিউ টি মাইনাস টি। এটা ছিল না অন্য কিছু ছিল? এটা ছিল না? জি স্যার। এখন এটা তো এনতম ডোরার দূরত্ব, তাহলে তুমি কেন্দ্রীয় ডোরার দূরত্ব বের করো দেখি। কেন্দ্রীয় ডোরার দূরত্ব, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরার দূরত্ব কত? ডোরার দূরত্ব কত হবে? x0 সমান সমান n এর জায়গায় যা 0 বসবে তাহলে কত আসে? d minus t বাই a মিউ টি মাইনাস টি। এইটা না? আর প্রথম উজ্জ্বল ডোরার দূরত্ব কত? প্রথম উজ্জ্বল ডোরার দূরত্ব কত হবে বলো? এই অনুযায়ী প্রথম উজ্জ্বল ডোরাটার দূরত্ব কত হয়? x অন ইকুয়ালস টু এই জায়গায় অন বসবে, তাহলে d বাই a ল্যামডা প্লাস মিউ টি মাইনাস টি। তাহলে এই তো কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা প্রতিবন্ধক থাকলে, আর এই হলো প্রথম উজ্জ্বল ডোরা। তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরার পরেই তো প্রথম উজ্জ্বল ডোরা, তাই সেই দুইটা ডোরার মধ্যবর্তী দূরত্বটা কি? ডোরা ব্যবধান না প্রতিবন্ধক থাকা অবস্থায়? অতএব ডোরা ব্যবধান। ডোরা ব্যবধান কত হবে এখানে? ডেল এক্স প্রাইম যদি বলি, তাহলে এই যে প্রথম উজ্জ্বল ডোরার যে দূরত্ব, সেই দূরত্ব ডি বাই এ ল্যামডা প্লাস ডি বাই এ মিউ টি মাইনাস টি মাইনাস কত? মাইনাস কত আসবে এখানে? এই যে কেন্দ্রীয় ডোরার দূরত্বটা কত? ডি বাই এ মিউ টি মাইনাস টি। ওইটা এইটা আর এইটা কাটা যায়, থাকে কি? থাকে কি? ডি ল্যামডা বাই, দেখো দেখি ডোরার প্রস্থ কি হয়েছে।
কখনো, মানে প্রস্থ না, দুইটা ডোরার ব্যবধান। ডোরার ব্যবধান মানেই তো সবসময় সেটা যেখানে যে অবস্থায় থাকুক পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই হলো শূন্যতম উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব, মানে শূন্যতম উজ্জ্বল ডোরার দূরত্ব। আর এই হলো প্রথম উজ্জ্বল ডোরার দূরত্ব। তাই শূন্যতম উজ্জ্বল ডোরা মানে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরার দূরত্ব, আর এই হলো প্রথম উজ্জ্বল ডোরার দূরত্ব। তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, তার মাঝখানে একটা অন্ধকার ডোরা, এরপর প্রথম উজ্জ্বল ডোরা। তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা আর প্রথম উজ্জ্বল ডোরা এর মধ্যবর্তী যে দূরত্বের পার্থক্য, সেইটাই তো ডোরা ব্যবধান। আমি তো সেইটাই বের করছি, এই পার্থক্য সেইটা বের হয়েছে ডি ল্যামডা বাই এ। আর যখন প্রতিবন্ধক ছিল না তখনও সেইটাই বের করছি, এই যে উজ্জ্বল ডোরার দূরত্ব 0 আর প্রথম উজ্জ্বল ডোরার দূরত্ব হইলো ডি ল্যামডা বাই এ। তাহলে পার্থক্য কি হয়েছে? ডি ল্যামডা বাই এ। তাহলে উভয় ক্ষেত্রে ডোরা ব্যবধান ঠিক আছে না নাই? আছে, বুঝলেন? বলছি আছে। বুঝছি কিনা সবাই? তাহলে ডোরা ব্যবধান যদি ঠিক থাকে তাহলে ডোরার প্রস্থ এদের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র ডোরার অবস্থানগুলা চেঞ্জ হয়ে যায়, সরে যায়। তাহলে প্রথম একটা যতটুকু সরে যাবে, কেন্দ্রীয়টা যতটুকু সরে যাবে, তার সবগুলাই ওই অনুপাতে সরে যাবে। এই হইলো এখানের বিষয়টা। তাহলে এটা নিয়ে আমাদের এখন আর কোনো ঝামেলা বাঁচবে না। তোমার বইয়ে কিন্তু মিউ টি মাইনাস টি ঠিকই দিছে, তার পিছনে ডি বাই এর কোনো হিস্ট্রি তারা রাখে নাই। সুতরাং সাবধান, খুবই সাবধান। ওই তারা চেষ্টা করছিল একটু জিনিসটাকে ভালোভাবে দেওয়ার বা ব্যাখ্যা করার, কিন্তু ওইখানে কিন্তু একটু ঝামেলা হয়ে গেছে। তাহলে এই দুইটা থিওরি আমরা ভালো করে দেখব, মূলত অ্যাডভান্স লেভেলের একটু বিষয়, আর পিছনের জিনিসগুলো দেখব। এরপরে হলো কাজবাজ। দুইটা অঙ্কের সমস্যা আছে, এটা আমি সকালেও দেখেছি। আচ্ছা, ও দুইটা একটু ঝামেলা আছে, রেজাল্টও মিলবে না, তাও সমস্যা নাই। এখন এ পর্যন্ত দেখো, তাহলে আমাদের ব্যতিচারের অংশটা শেষ। এরপরে আমাদের আছে অপবর্তন আর আছে সমাবর্তন। ওখানে আমরা খুব বেশি পড়বো না, খুব অল্প পড়বো। অপবর্তন আরো জটিল একটু, ওটা অত ডিপে আমরা যাব না। টুকটাক স্বাভাবিক সূত্র দিয়েই, ওখান থেকে সূত্র দিয়েই আমরা মূলত সৃজনশীল কভার করে নিতে পারবো। আর সমাবর্তন থেকে ওই ধরনের কিছু আসে না, সেখানে ব্যাখ্যামূলক বিষয়। তোমরা এখন প্রত্যেকে একটু অপবর্তনটা নিজেরা দেখো, যে অপবর্তনে কি বলে, কিভাবে কি করছে, তার কাজটা কি, একটু নিজেরা বাসায় দেখো। আর অঙ্ক যা করছো তো করছো, সমস্যা যেগুলো আছে আমরা আগামী ক্লাসে সেগুলো দেখব। ওকে, এখানে যদি কারো কোনো ঝামেলা থাকে বলতে পারো। কথা বুঝছি না বুঝি নাই? আছে সমস্যা? ওকে, তাহলে আমরা কিন্তু লিভ নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম স্যার পড়া স্যার, স্যার আসসালামু পড়া কেছে বলো কি? স্যার সামনে কি অপবর্তন পড়বো নাকি? হ্যাঁ, অপবর্তনটা একটু তোমরা নিজেরা দেখো। আর এই যে দুটো দিলাম, এই দুটো একটু বুঝে শুনে অ্যানালাইসিস করে এই দুটো ঠিক করে রেখো, যেন এখন আর ঝামেলা না থাকে। আচ্ছা। ওকে।